আমাদের মধ্যে এসেছেন শ্রীমতী সবিতা দাস। তাকে অনুরোধ করছি তার প্রতিবেদন ত্রিবেণী বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গম। দিদিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গম, এই বিষয়টি সুমিতাদির সাথে আলোচনা করে আত্মপ্রকাশিত হয়েছে। আমরা যখন প্রভাত সঙ্গীতের চর্চা শুরু করলাম শান্তিনিকেতনে, তার আগে বলি এই যে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, এর অনুপ্রেরণা দিয়েছেন আমাদেরকে বীরভূমের রত্ন পদ্মশ্রী রমারঞ্জন মুখোপাধ্যায়, যিনি ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির উপাচার্য, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির উপাচার্য এবং তিরুপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি শ্রী প্রভাত রঞ্জন সরকার ওরফে শ্রী শ্রী আনন্দমূর্তিজির যে বিশাল জ্ঞানভাণ্ডার, সেই জ্ঞানভাণ্ডারের সন্ধানে তিনি ছিলেন। সেখানে দেখেছেন যে আনন্দমূর্তির মধ্যে বহু সত্তা লুকিয়ে রয়েছে। তো এই বিভিন্ন সত্তার তিনি সাহিত্যিক, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি ধর্মগুরু, তিনি বিজ্ঞানী, সর্বশেষে তিনি সুরকার, গীতিকার। তো এই যে বহুমুখী সত্তার বিশ্লেষণ হওয়া উচিত, মূল্যায়ন হওয়া উচিত, এই কথাটি বলার জন্য 2007 সালে শান্তিনিকেতনে এসেছিলেন একটি সিম্পোজিয়াম করার জন্য। আমি সেই সিম্পোজিয়ামের আহ্বায়ক ছিলাম। গীতাঞ্জলি হলে হয়েছিল। সেখানে আমাদের শান্তিনিকেতনের প্রথিতযশা অধ্যাপক সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা ছিলেন। আলোচনার বিষয় ছিল নন্দন তত্ত্ব, রবীন্দ্রনাথের নন্দন তত্ত্ব এবং প্রভাত রঞ্জনের নন্দন তত্ত্ব। সেই নন্দন তত্ত্বের আলোচনার পরে সেই সিম্পোজিয়ামে রমারঞ্জন মুখোপাধ্যায় একটা আবেদন করলেন যে শান্তিনিকেতনে আনন্দমূর্তিজির বহুমুখী সত্তার মূল্যায়ন এবং বিশ্লেষণের একটা উদ্যোগ গ্রহণ করা হোক। তিনি নিজেই প্রভাত সঙ্গীত, প্রভাত রঞ্জন সরকারের 5018খানা যে প্রভাত সঙ্গীত, সেই সঙ্গীতের উপরে নিজেই উদ্যোগ গ্রহণ করে দুজন অধ্যাপককে নিযুক্ত করেছিলেন গবেষণার জন্য। একজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুভাষ সরকার, তার বিষয় ঠিক করে দিয়েছিলেন প্রভাত সঙ্গীত এ লিটারেরি অ্যান্ড ফিলোজফিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আরেকজন অমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক, পরবর্তীকালে আসামের হোজাই বলে একটা জেলা আছে, সেখানকার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তার বিষয় নির্দেশ করা হয়েছিল ভারতীয় সংস্কৃতির আলোকে প্রভাত সঙ্গীত। এই দুটি মৌলিক গবেষণার কাজ এই দুইজন অধ্যাপককে দিয়ে তিনি নির্দেশনা করে সম্পন্ন করেছিলেন। তো তারপরে আনন্দ সূত্রম বলে সূত্র সাহিত্যের একটা বিশাল সাহিত্য আনন্দমূর্তিজি লিখেছেন। তো সেটা নিয়ে একটা গবেষণার চিন্তাভাবনা করেছিলেন। তো তার আগেই 2010 সালে তার প্রয়াণে সেই উদ্যোগ আর ফলপ্রসূ হয়নি। তো আমরা পরবর্তীকালে আমাদের বীরভূমের আরেক রত্ন
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পগুরু অনন্ত মালাকার, তিনি উদ্যোগ গ্রহণ করলেন যে রমারঞ্জন মুখোপাধ্যায়ের যে স্বপ্ন সেটা আমরা যতটা পারি সফল করি। তারই উদ্যোগে এই সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের আত্মপ্রকাশ হয়। তো এটা সূচনার পরেই আবার আমাদের অনন্ত মালাকার মহাশয় প্রয়াত হলেন। আমরা আবার থমকে গেলাম। তো এরপরে 2021 সালে আনন্দমূর্তিজির জন্ম শতবার্ষিকী শুরু হয়েছে। সেই শতবার্ষিকীতে আমরা আবার পুনরায় এই উদ্যোগকে সফল করার জন্য চেষ্টায় রয়েছি। তো আনন্দমূর্তিজি বা প্রভাতরঞ্জন সরকার তার সঙ্গীত চর্চায় একটি কথা বলতে চাইছেন যে সমগ্র বিশ্বের যে সঙ্গীত, যে সঙ্গীতের ভাণ্ডার, এর একটা সামগ্রিক মূল্যায়ন দরকার, প্রয়োজন। তো সেই সামগ্রিক মূল্যায়নের কথা ভাবতে গিয়ে আমরা প্রথমে বাংলা সঙ্গীত জগৎকে বেছে নিই। সেখানে বাংলা সঙ্গীতের এই বিংশ শতাব্দীতে যেটা ব্যতিক্রমী একটা আত্মপ্রকাশ, যে একই শতাব্দীতে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং প্রভাত সঙ্গীত, এইরকম সঙ্গীত সাম্রাজ্যের উদাহরণ পৃথিবীর কোনো সঙ্গীতের ক্ষেত্রে দেখা যায়নি। তো এটা আমাদেরকে ভাবিয়েছে। তো এই বিষয়ে আমাদের কিছু কথা বলতে চলেছেন আমাদের মাননীয়া সবিতা। সকলকে শ্রদ্ধা প্রণাম এবং গুরুদেবের পায়ে আমার প্রণাম। আমার শ্রদ্ধাঞ্জলি কেশবচন্দ্র সিনহা রচিত বাংলা সঙ্গীত জগতের ত্রিবেণী সঙ্গম এই বিষয়টি দিয়ে। বাংলা সঙ্গীত জগতে বীরভূম ও বর্ধমান জেলার অবদান অপরিসীম। কালজয়ী সঙ্গীত স্রষ্টা, সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও প্রভাত রঞ্জন সরকার পশ্চিমবঙ্গের এই জেলাদ্বয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছেন জন্মসূত্রে কর্মসূত্রে। রবীন্দ্রনাথের কর্মভূমি ও সঙ্গীত সাধনার ক্ষেত্র বীরভূমের শান্তিনিকেতন। কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি ও কর্মভূমি বর্ধমানের চুরুলিয়া একেবারেই পাশাপাশি ও কাছাকাছি। সর্বজন শ্রদ্ধেয় সুরস্রষ্টা ও গীতিকার শ্রী প্রভাত রঞ্জন সরকারের পৈতৃক ভিটে বর্ধমানের ব্রাহ্মণপাড়া গ্রাম। এই সুরকার ও গীতিকার ত্রয় বাংলা সঙ্গীত জগতের কালজয়ী সুউচ্চ গগনচুম্বী শৃঙ্গ। শুধু বাংলা সঙ্গীত নয়, সমগ্র বিশ্ব সঙ্গীত জগতে এই ত্রয়ী জ্যোতিষ্মান জ্যোতিষ্ক স্বরূপ। এদের সঙ্গীতের উজ্জ্বল জ্যোতিতে সমগ্র মানব সভ্যতার সঙ্গীত জগৎ আলোকিত, উদ্ভাসিত, আনন্দ মুখরিত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সঙ্গীত চর্চার ও সঙ্গীত সাধনার আলোকবর্তিকা প্রজ্বলিত করে গেছেন। বীরভূমের এই শান্তিনিকেতন থেকেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে বাংলা সঙ্গীত জগৎকে মহিমান্বিত করেছে তাঁরও কালজয়ী সঙ্গীত গীতাঞ্জলি। বস্তুত তিনি তার এই মহান সঙ্গীতের মাধ্যমে বিশ্ববাসীকে শুনিয়েছেন সুখ, শান্তি, মুক্তি ও চিরসুন্দরের বাণী ও বার্তা। তিনি বাংলা সঙ্গীত জগতের যে আলোকবর্তিকা আমাদের হাতে অর্পণ করে গেছেন তাকে চির অম্লান করে রাখা ও সমগ্র বিশ্বে প্রসারিত করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি শান্তিনিকেতনকে সমগ্র মানব সভ্যতার কল্যাণের জন্য একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্ররূপে গড়ে তুলেছিলেন। বস্তুত যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে গীতাঞ্জলি সুললিত মহান সঙ্গীতে পৃথিবীবাসী খুঁজে পেয়েছিলেন মানুষের চির আকাঙ্ক্ষিত বিশ্ব শান্তির বাণী ও বার্তা। সুরকার ও গীতিকার রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন হতাশাগ্রস্ত পৃথিবীতে শান্তির অগ্রদূত রূপে।
সমগ্র বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত জগতের বিজয় কেতনের ভিত্তি তিনি প্রথিত করে গেছেন সুদৃঢ়ভাবে। সেই ভিত্তির উপর নব নব পল্লবে পল্লবিত হয়ে গড়ে উঠেছে আরও গগনচুম্বী দুটো বিশাল সঙ্গীত সাম্রাজ্য, নজরুল সঙ্গীত ও প্রভাত সঙ্গীত। সুরস্রষ্টা গীতিকার হিসাবে রবীন্দ্রনাথ, নজরুল ও প্রভাত রঞ্জন তিনজনই ছিলেন সর্বপ্রকার সংকীর্ণতা, নীচতা, হীনতা থেকে মুক্ত পুরুষ। এই মহান সুরস্রষ্টা গীতিকারদের রচিত সঙ্গীতের প্রতিটি ছত্রে ছত্রে অনুরণিত হয়ে চলেছে এক মহান বিশ্ব মানব সমাজ রচনার উপকরণ, অনুপ্রেরণা ও নির্দেশনা। বাংলা সঙ্গীত জগৎ সামগ্রিকভাবে এই মহান ত্রয়ীর অবদানে বিশ্ব মানব সভ্যতার জন্য দিগন্ত উন্মোচনকারী দিশারিতে রূপান্তরিত হয়েছে। সাম্য, শান্তি ও মৈত্রীর বার্তার মাধ্যমে পৃথিবীর মানুষকে খণ্ড ভাবনা থেকে অখণ্ড ভাবনায় উত্তরণের আহ্বান নিয়ে এই মহান সঙ্গীতের আত্মপ্রকাশ। এই মহান বাংলা সঙ্গীত জগতের সুরমূর্ছনায় ও সুরঝঙ্কারে পৃথিবীবাসীর উদ্দেশ্যে সতত ঝঙ্কৃত হয়ে চলেছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। বিংশ শতাব্দীর বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত জগতের সুউচ্চ মহান ভাবসম্পদ ও আহ্বানের মধ্যে নিহিত রয়েছে আগামী মহান মানব সভ্যতার স্বর্ণোজ্জ্বল সোনালী ভবিষ্যৎ। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সাজানো বাগান, যেখানে নানা রং বেরঙের পুষ্পের সৌরভ, সুগন্ধ ও সৌন্দর্য চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। এই পুষ্প সম্ভার থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নয়নাভিরাম ফুলের মালা অতি সহজেই গাঁথা যায়। এখানে সৃজনশীল বিদ্বান মানুষের অভাব নেই। বিশেষ করে সঙ্গীত জগতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা পণ্ডিত, বিশেষজ্ঞ, কবি, সাহিত্যিক, গবেষক ও বিদ্বান ব্যক্তিত্বের উপস্থিতি ও সহযোগিতা যে কোনো সময় যে কোনো বিষয়ে আলোচনা, চর্চা ও গবেষণার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও উৎসাহজনক। শান্তিনিকেতনের এই উজ্জ্বল সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতি আকৃষ্ট হয়ে সকলের পরম শ্রদ্ধাভাজন প্রয়াত রমারঞ্জন মুখোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করে 2002 সালে শান্তিনিকেতনের শাশ্বত সমাজের উপস্থিতিতে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদান সম্পর্কে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত করেছিলেন। এই সিম্পোজিয়ামের পরবর্তীকালে প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে মৌলিক গবেষণার অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় মনোনিবেশ করেছিলেন। বিশ্বভারতী, অসম ও পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট অধ্যাপককে এই মহতী গবেষণায় তিনি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত আনন্দের কথা, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ভূতপূর্ব অধ্যাপক উপাচার্য অম্লান দত্ত মহাশয় উক্ত গবেষণায় প্রভাত সঙ্গীতের মূল্যায়নে তার ঐতিহাসিক মূল্যবান বক্তব্য প্রকাশ করেছেন, যা আমাদের কাছে প্রভাত সঙ্গীত চর্চায় পাথেয় হয়ে থাকবে। এছাড়া রমারঞ্জন মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে দার্শনিক প্রভাত রঞ্জন সরকারের বহুমুখী অবদান সম্পর্কে আলোচনা চর্চায় অংশগ্রহণ করতে শুরু করেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় অধ্যাপক ভবতোষ দত্ত, অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ গুণীজনেরা। অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় প্রভাত সঙ্গীত চর্চায় শান্তিনিকেতনের সারস্বত সমাজে যে উদ্দীপনা সৃষ্টি করেছিলেন তা সাময়িকভাবে ব্যাহত হয় তার আকস্মিক প্রয়াণে, যা আমাদেরকে আশাহত করেছিল। তবে তিনি আমাদের মধ্যে একটি দৃঢ় প্রত্যয় প্রতীত করে গেছেন, এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তার সাথে গভীর যোগাযোগ ছিল বিশ্ববন্দিত শিল্পগুরু অনন্ত মালাকার মহাশয়ের, যার উদ্যোগে শান্তিনিকেতনে গড়ে উঠেছে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। এর সাথে যুক্ত হয়েছেন বহু সংস্কৃতি মনস্ক সুধীমণ্ডলী, যাদের নির্দেশনা পৃষ্ঠপোষকতায় প্রভাত সঙ্গীতের হাত ধরে বাংলা সঙ্গীত জগৎ বিশ্ব সঙ্গীত জগতের আঙিনায় উজ্জ্বল নিজস্ব ভাবমূর্তি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন দৃঢ়ভাবে বিশ্বাস করে সমগ্র মানব সমাজ সভ্যতা সংস্কৃতির বিকাশের চরমতম শীর্ষে সঙ্গীত সাধনার অবস্থান। সমগ্র মানবজাতি তথা মানব সভ্যতার বিকাশ ও উত্তরণের জন্য মানুষকে সুদৃঢ় মূল থেকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে পরিচালিত করার জন্যই ৭,৫০০ বছর আগে মানব সভ্যতার আদিজনক পৃথিবীর প্রথম মহাসম্ভূতি নটরাজ সদাশিব নৃত্য বাদ্য সঙ্গীতের প্রবর্তন করেছিলেন গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে, কুমায়ুন ও গাড়োয়াল পর্বতমালায়।
সেই সঙ্গীত সাধনার চরম উৎকর্ষ সাধন করে গেছেন পৃথিবীর দ্বিতীয় মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। এই পবিত্রতম সঙ্গীত সাধনার চরমতম বিকাশ ও উৎকর্ষ সাধন সম্পন্ন করেছেন বিংশ শতাব্দীতে গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় স্তরে পৃথিবীর তৃতীয় মহাসম্ভূতি পরমারাধ্য গুরুদেব সঙ্গীতগুরু ও নৃত্যগুরু শ্রী আনন্দমূর্তিজি প্রভাত সঙ্গীতের মাধ্যমে। প্রভাত সঙ্গীতকে আধারিত করে তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তি নন্দন বিজ্ঞানের এক নবদিগন্তের উন্মোচন করেছেন। সর্বজন হিতায়ু সর্বজন সুখায় চ, যে নন্দন বিজ্ঞান চর্চা মানুষকে পৌঁছে দেবে মোহন বিজ্ঞানের চরমতম আনন্দ ঘন পরম সত্তার স্বর্গীয় অনুভূতিতে। লক্ষণীয়, পরম পুরুষ তারক ব্রহ্ম স্বয়ং পৃথিবীতে দফায় দফায় অবতীর্ণ হয়ে গাঙ্গেয় সভ্যতাকে কেন্দ্র করে সমগ্র মানবজাতীয় মানব সভ্যতাকে চরম উৎকর্ষের পথে গড়ে তুলেছেন, পরিচালিত করেছেন সমাজচক্রের শূদ্র যুগে, ক্ষত্রিয় যুগে ও বৈশ্য যুগে। তিনি ভারতীয় তথা বিশ্ব সঙ্গীত জগতের সুর মূর্ছনা উঁচু তারে বেঁধে দিয়ে নন্দন বিজ্ঞানকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। মানব মনীষার উৎকর্ষ সাধনে সঙ্গীত সাধনা অপরিহার্য। সমাজচক্রের বিবর্তন, বিকাশ ও আবর্তন, মানুষের সর্বাঙ্গীন উন্নতি সাধনে পরম পুরুষ স্বয়ং সঙ্গীত সাধনার সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। এই সঙ্গীত সাধনার পুরোধার ভূমিকা পালন করেছেন সমাজচক্রের শূদ্র যুগে মহাসম্ভূতি সদাশিব, ক্ষত্রিয় যুগে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ, বৈশ্য যুগে মহাসম্ভূতি শ্রী আনন্দমূর্তিজি, যা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার একটি উজ্জ্বলতম অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য। অত্যন্ত আনন্দের ও গর্বের কথা, ভারতীয় সঙ্গীত সাধনার বিকাশ ও উৎকর্ষ সাধনের ক্ষেত্রে শান্তিনিকেতন সুরস্রষ্টা ও গীতিকার রবীন্দ্রনাথের সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনা একটি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দ্বিতীয় সহস্রাব্দের শ্রেষ্ঠ বিংশ শতাব্দী বহু ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী। এই শতাব্দীতে সঙ্গীত সাধনার ক্ষেত্রে ভারতীয় সঙ্গীতের সামগ্রিক বিকাশ ও উত্থান বিশ্বের মানচিত্রে এক বিশেষ আসন অধিকার করেছে। শ্রীকৃষ্ণ প্রবর্তিত গীতার মহান উজ্জ্বল ভাবধারা, আবেদন ও নির্যাস বিবর্তিত হয়ে সত্যদ্রষ্টা কবি ও গীতিকার রবীন্দ্রনাথের মহান গীতাঞ্জলিতে সুচারুরূপে প্রতিধ্বনিত হয়েছে। বিশ্ব সভ্যতার ইতিহাসে এক বিশেষ যুগসন্ধিক্ষণে নোবেল প্রাপ্তির মাধ্যমে ভারতীয় সভ্যতার সারকথা বিশ্ববাসীর দৃষ্টিগোচরে এনেছে। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর মানুষ গীতাঞ্জলিতে খুঁজে পেয়েছিল বিশ্ব শান্তির বার্তা। বিশ্ববাসী রবীন্দ্রনাথকে বরণ করেছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত রূপে। ভারতীয় সভ্যতার মহান শাশ্বত বাণী সঙ্গীতের মাধ্যমে বিশ্ববাসীকে শোনানোর জন্য শ্রীকৃষ্ণ গীতা প্রণয়ন করেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে ভারতীয় ঐতিহ্যের সেই সুমহান সুর বিশ্ববাসীকে শোনানোর জন্য গীতাঞ্জলির অমর সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করেছেন। শুধু গীতাঞ্জলি নয়, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, সমগ্র বাংলা সঙ্গীত জগতের মধ্যে নিহিত রয়েছে আদর্শ মানব সমাজ ও সভ্যতা রচনার নির্দেশনা ও যাবতীয় উপকরণ। সমাজ, সভ্যতা, সংস্কৃতি চলমান সত্তা, জীবন জগৎ চলমান সত্তা, এর চালিকা শক্তি হচ্ছে সঙ্গীত। এগিয়ে চলাই জীবনের ধর্ম, জগতের ধর্ম। বিশ্বব্রহ্মাণ্ডের অনুপরমাণু প্রতিটি সত্তাই পূর্ণতা প্রাপ্তির পথে এগিয়ে চলেছে। অসতমা সদ্গমায়, সসীম থেকে অসীম, অনন্তের দিকে আমাদের অভিযান। মহর্ষি দেবেন্দ্রনাথ ও সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ বেদ উপনিষদের এই জীবন আদর্শের স্বপ্নই শান্তিনিকেতন আশ্রমে প্রথিত করে গেছেন। আধুনিক ভারতবর্ষের অগ্রদূত রাজা রামমোহন রায় তার প্রবর্তিত ব্রাহ্ম ধর্মেই মহান জীবনাদর্শের বীজই বপন করে গেছেন। তাঁর রচিত ব্রাহ্ম সঙ্গীত বাংলা সঙ্গীত জগতের অমূল্য সম্পদ। নিরবিচ্ছিন্নভাবে ব্রাহ্ম সঙ্গীত চর্চা শান্তিনিকেতনে অদ্যাবধি অব্যাহত। ভারতের নবজাগরণকে ব্রাহ্ম সঙ্গীত সমৃদ্ধ ও বেগবান করেছে। এক্ষেত্রেও শান্তিনিকেতনের অবদান অনস্বীকার্য। ভারত আপনার এই মহান বাণী প্রভাত সঙ্গীতের নেতৃত্বে বাংলা সঙ্গীতের সুরমূর্ছনায় বিশ্বের মানুষকে শোনানোর জন্য একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছে শান্তিনিকেতন থেকে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন। সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ প্রবাসী পত্রিকায় বলেছিলেন, বীজের মধ্যে যদি প্রাণ থাকে তাহলে ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে আপনি বেড়ে উঠবে। সাধনার মধ্যে যদি সত্য থাকে তাহলে উপকরণের অভাবে ক্ষতি হবে না। প্রবাসী শ্রাবণ সংখ্যা শান্তিনিকেতন 1326।
এই দৃঢ় প্রত্যয়ের সাথে আমাদের পথ চলা শুরু হয়েছে। প্রভাত সঙ্গীতের সুরে আমরাও বলি, সম্মুখের পানে চলে যাব আমি, তাহার নামটি সাথে নিয়ে। চরণ টলিবে না গো আমার, হিয়া কাঁপিবে না কারো ভয়ে। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী সবিতা দাসকে, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত ধন্য যে সুদূর কলকাতা থেকে আমাদের মধ্যে এসেছেন সহচরী সাংস্কৃতিক পরিবার। তারা শিক্ষা জগতের সাথে যুক্ত, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল রচনায় তারা আন্তরিকভাবে প্রয়াসী। আমাদের এই কণিকা সুচিত্রা এবং অম্লান দত্তের শতবার্ষিকী কথা জানার পর তারা আগ্রহ প্রকাশ করেছিলেন শান্তিনিকেতনে এসে তারা তাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করবেন। তারা এসেছেন, আমরা অত্যন্ত ধন্য হয়েছি। তাদের শ্রদ্ধার্ঘ্য শতবর্ষের আলোকে অম্লান দত্ত, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র একটি গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে তারা তাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আমি এই সহচরী সাংস্কৃতিক পরিবারের সবাইকে আহ্বান জানাচ্ছি তাদের উপস্থাপনা করার জন্য। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, কর তারা, কর তারা, তারা কর তারা, কাজ আছে মাঠ ভরা, দেখিতে দেখিতে আধার করে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বাহিরে কাজে পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, বাইরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, আসুন আপন হাতে পেতে রেখো আঙিনাতে, যে সাথী আসিবে রাতে, তাহার এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। আমরা এই বছর শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তিত্বদের জন্ম শতবর্ষ পালন করে চলেছি।
তাদের জীবন জ্যোতির প্রকাশ ভারত ছাড়িয়ে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তারা হলেন আশ্রম কন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিত্বময় সুচিত্রা মিত্র, অর্থনীতিবিদ ও সমাজচিন্তক অধ্যাপক অন্যান্য প্রমুখ। এদের বাঙালিপনায় ও জীবন জ্যোতিতে আজ আমরা উদ্ভাসিত, উদ্দীপিত ও গর্বিত। বাবা মার দেওয়া অনিমা নামটা বদলে কেমন যেন হয়ে গেল কণিকা। আরো মিঠে করে বললে মোহ। ছোট থেকেই গুরুকুলের প্রকৃতির বুকে নিজেকে মিলে দিয়েছিলেন। মরানি ঘেরা শান্তিনিকেতনে পাখির কলরব, প্রজাপতির পাহাড়, ফুলের সমারোহ আর আশ্রমিক জীবনের স্মৃতিচারণা বারবার ধরা দিয়েছে। শিশুকাল থেকেই গুরু শিষ্যের মধ্যে ছিল মধুর অন্তরঙ্গ সম্পর্ক। মাত্র 13 বছর বয়সেই কলকাতার ছায়াপেক্ষা গিয়ে বর্ষমঙ্গল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে গান গাওয়ার সময় রবীন্দ্রনাথ স্বয়ং গান গলায় বয়ালেন। তাতে কিন্তু শিশু শিল্পীর ভীষণ রাগ হয়। তার দীর্ঘ জীবনে বহুবার ভারতের বিভিন্ন স্থানে তিনি গান, নাটক মঞ্চস্থ করেন। অবশেষে তার জীবনে নেমে এলো বিষাদময় অবারাত্রি, 22শে শ্রাবণ। শ্রাবণের উপর বর্ষায় চির বিদায় নিলেন আমাদের প্রাণের কবি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। তৃণ রজনীগত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পানকারের বিশ্বসী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পানকারের বিশ্বসী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। নিম ভরিয়া শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। তিনি আজীবন মনে করে এসেছেন রবীন্দ্রনাথের গান তিনি গাইবেন না। তার গান ছিল গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উপভোগ করলেন তার মোহরের নাগতি। এই তীব্র ব্যাধি যন্ত্রণার মধ্যে মোহরকে শেখালেন ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত ধুলি ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গতরণ যত ধুলিতানি হয়ে গেল মগ্ন, উদয় শিখরে জাগে মা ভয়, মা ভয়, জীবনের আশ্বাসে, জয় 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 রে মানব উদয় মন্ডে উঠিল মহাকাশে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। চোখে মোটা ফ্রেমের চশমা, সাদা কাশফুলের মতো শেষ সূর্যকে, ঠোঁটে স্নিগ্ধ স্নিগ্ধ হাসি, ব্যক্তিত্বময়ী চেহারা, আমার কাছে ইনি এক আদর্শ আধুনিক নারী। সুচিত্রা মিত্র তার সংগ্রামী জীবনে দুঃখ হতাশাকে উপেক্ষা করে অবিচল থেকেছেন সেই সিদ্ধান্তে ও লক্ষ্যে। জীবনে বহু আঘাত উপেক্ষা করে তিনি আজীবন রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে গেছেন। তবে তার কণ্ঠে অতুল প্রসাদের গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, হিন্দি ভজন প্রভৃতিও শোনা যায়। তার সাংগীতিক জীবনের সমান্তরালে সংগ্রামী জীবন সুচিত্রা মিত্রকে দিয়েছেন এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। তার ভক্ত শ্রোতাদের কাছে তিনি কেবলমাত্র গায়িকাই ছিলেন না, তার জীবন চর্চা, জীবন বোধ সবকিছু নিয়ে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন। রবীন্দ্রনাথের সাথে তার চাক্ষুষ দেখা মেলেনি, যাকে তিনি জীবন দেবতা মেনেছিলেন। বিশ্বভারতীতে আসার অল্প দিনের আগেই কবি প্রয়াণ হন। এই আঁকে তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস, আসি ঘন্টার ধারে, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বড়, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর স্বয়ং তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপন বলিয়া রয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধরিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুমি অঞ্চলে, গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ, মম যৌবনবনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যবে আমার স্মরণ, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ঘিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সে চিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন পড়িয়া এনেছি
মেঘা বিহীন চুম্বন, জীবন পুঞ্জে অভিসার নেশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আমি নব শোভা, নূতন করিয়া লহমার গান, চিরপুরাতন করি নূতন বিবাহ বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত মিত্র এই দুই রবীন্দ্র সাধিকা একে অপরের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল ও গুণমুগ্ধ। শিল্পী সত্তার বাইরে তারা মানুষ হিসাবে ঠিক কেমন ছিলেন, দুই একটি টুকরো ছবি তুলে ধরছে। সুচিত্রা মিত্র বিশ্বাস করতেন শুধু গীতবিতানের অন্ধ অনুকরণ নয়, সঠিক আত্মোপলব্ধির মাধ্যমে সঠিক উপস্থাপনা সম্ভব। তিনি আইপিটিএতে যোগ দিয়ে যেমন গণসঙ্গীত গেয়েছেন, তেমনি বিশাল জনসমাবেশে ব্যর্থ প্রাণের আবর্জনা সার্থক জনমামা, যদি তোর ডাক শুনে কেউ গানগুলি গেয়ে বিশেষ প্রশংসা পেয়েছেন। তিনি প্রমাণ করেছেন রবি ঠাকুর সর্বকালের সর্বসাধারণের। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি আর তার নতুন ভাবনায় সলিল চৌধুরী সেই নিয়ে দুই একাকার হয়ে গিয়েছে তার কণ্ঠে। একবার রবি তীর্থের শিক্ষার্থীদের নিয়ে তিনি যাবেন আমেরিকা সঙ্গীতানুষ্ঠানে। তৎকালীন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন রাজ্য সরকার সমস্ত যাতায়াতের ব্যয়ভার বহন করবে, কিন্তু শেষকালে তারা হাত তুলে নেন। কিন্তু ভীষণ আত্মপ্রত্যয়ী সুচিত্রা মিত্র তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন তার সারা জীবনের সঞ্চিত সোনার গহনা বন্ধক দিয়ে সঠিক সময়ে তিনি বিদেশ গিয়ে সফলতার সাথে অনুষ্ঠান শেষ করে ফিরে এসেছিলেন। কিন্তু চমকের সেখানে শেষ হয়নি। কিছুদিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কেন্দ্র সরকারের তরফ থেকে একটি চেক সমস্ত যাতায়াতের খরচ বহন বাবদ তার হাতে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি গানের পাশাপাশি তবলা ও বেসরাজেও সমান পারদর্শী ছিলেন, আর দেশ বিদেশের রান্না ও পুতুল গড়ায় তার ভীষণ আগ্রহ ছিল। কণিকা ও সুচিত্রা একসঙ্গে সঙ্গীত ভবনে প্রশিক্ষণ নিয়েছেন। সে সময় চিত্রাঙ্গদা নাটকে একজন সুরূপা তো অন্যজন পূর্বা, এভাবেই দীর্ঘ সময় ধরে তাদের একসাথে পথ চলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, আমার না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন
চরণ ধুলার তলে। কমলা দত্ত ছিলেন একজন গান্ধী চিন্তক ও রবীন্দ্র সম্রাট ভারত। তিনি ছিলেন একজন মুক্ত চিন্তা প্রগতিশীল মানুষ। তিনি দীর্ঘদিন বিশ্বভারতী উপাচার্য ছিলেন। এই মানসিক আন্তরিকতা প্রগতিশীল মনোভাবের দ্বারা দূরের মানুষকেও কাছের করে নিয়েছিলেন। ছোটখাটো নির্ভীক মানুষটি জীবনে কখনো অসত্যের কাছে মাথা নত করেননি। তার মতে হিংসা থেকে মিথ্যা উদ্ভব, আর এই মিথ্যা থেকে সৃষ্টি হয় আতঙ্ক। এই মিথ্যা আতঙ্ক সমাজকে করে তোলে বিষাক্ত। অথবা অম্লান দত্ত নিঃসন্দেহে একজন বড় মাপের সমাজ চিন্তক ছিলেন। হইচই কোলাহল, তুমুল বাগবিতণ্ডা আর অস্ত্রের দাপাদাপি এড়িয়ে যে শিশু এক পেট খিদে নিয়ে একা একা ঘুমিয়ে পড়েছে তাকে জাগিয়ে না। সে হয়তো স্বপ্ন দেখছে গরম হাতে। আরো কটা বাচ্চা কাচ্চা জুটিয়ে সে হয়তো স্বপ্নে খোলা মাঠে লাল বেলুন নিয়ে খেলা করছে, তাকে জাগিয়ে না। জেগে উঠলে তাকে এক ভয়ঙ্কর নরকের মধ্যে ঢুকে পড়তে হবে, যেখানে শুধু হিংসার লোক কথা বলে। আমার মাথার মাতুকু, ও সরি, সকলে শোনো শোনো পিতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে মাঝে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে।
আমাদের সেই সম্পর্কে একটু, আমাদের সকলের সম্পর্কে একটু আপনাদের বলি। সকলে তো জানেন না, আমরা বেশিরভাগই স্কুলে চাকরি করি এবং আমাদের এই সামান্য যে সময় একটু বাঁচে তাই নিয়ে আমরা এই সংস্কৃতি জগতে ঢোকার একটু আপ্রাণ চেষ্টা করে চলেছি। এবং আমার এই যে দলটি আমি তৈরি করেছি এটা বেশি দিন হয়নি, এই আমাদের এখনো 1 বছর কমপ্লিট হয়নি। এবং আমরা সবাই আমরা রবীন্দ্র প্রেমী বলতে পারি এবং আমাদের একটাই আমি মানি জীবনে দেবতা, সে হচ্ছে রবি দেবতা। আমি সেই দেবতারই পূজা করি বলতে পারেন এবং সেই সূত্রে সবাইকে আবদ্ধ করেছে এবং এরা সবাই চেষ্টা করছে তাদের সময়টা এই চর্চার মাধ্যমে ভালো করে কাটানো। সবাই যে শিল্পী তা নয়, সবাই ভালোবাসা থেকে জড়িয়ে এই সংস্কৃতি চর্চা আমরা করছি। আমাদের ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আধুরে গায়ে গান দাঁড়ালো। ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। সত্যি আমাদের এই গানের পায়ে আজকে যেন সকলের, বিশ্বের সবার যেন মনোনিবেশ হয়। পৃথিবীতে যে অশান্তি, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেইখান থেকে আমরা যেন সবাই সৌহার্দ্যের পথে আমরা চলতে পারি, এগিয়ে আসতে পারি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমার খুব প্রাণের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ বেদনা কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গী, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তারপরে হাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। সেটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। আমরা কতটুকু নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি, জীবন দর্শন, ওরা কাজ করেও তো উনি লিখে গেছিলেন। কতটুকু আমাদের রিয়েলাইজেশন হয়েছে। আমার মনে হয় অশিক্ষিত মানুষের থেকে শিক্ষিত মানুষ আজ বেশি যুদ্ধে লিপ্ত, আজ বেশি স্বার্থান্বেষী, আরও বেশি লোভী, এবং তারাই এই মর্মটা বুঝছে না। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। অমর সেভাবেই হওয়া যায়। ঠিক আছে, আমি এদের একটু এদের নামগুলো আমি পরপর একটু বলছি। এই মঞ্জু বিশ্বাস, কবিতা দাস, এ হচ্ছে আমাদের নূপুর মিত্র, আমি সবিতা দাস, সুমিতা সরকার, স্বপ্না বিশ্বাস, শাশ্বতী সর্দার। আমরা নিচে যারা বসে আছি সবাই আমরা স্কুলে চাকরি করি, সবাই স্কুল টিচার। আর ও হচ্ছে একজন রবীন্দ্র সাধিকা, ও সবার ওপরে স্থান, ওই জন্য ওকে দিয়েছি আমরা। হ্যাঁ, ও কিছুই না, ও ভালোবেসে ওর সময়টা যাপন করে রবীন্দ্রনাথকে নিয়ে। আমরা অত তো সময় দিতে পারি না, আমরা একটু এই ভালোবাসার টানে ওকে জড়িয়ে আমরা ওর কাছাকাছি থাকি, এইটাই। হ্যাঁ হ্যাঁ, আমরা পড়াই, হ্যাঁ সেটাই। ঠিক আছে।